তো কিছু বক্তব্য দিছে, এনসিপির একজন নেতাও কিছু বক্তব্য রাখছে। আমি শুরুতেই যদি মাননীয় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল ভাইয়ের কাছে আসি, আপনি আমাকে বলেন পরিবর্তন করাটা কিন্তু কোনো অপরাধ নয়, যৌক্তিক বা প্রয়োজন হতে পারে, কিন্তু আপনি যেহেতু সরকারের ভিতরে আছেন একজন সংসদ, আপনার কাছে আমি জানতে চাই মানে 6 মাসের মাথায় কেন মন্ত্রিসভায় মানে বদলাতে হলো, প্লাস সরকার কি কোনো সমস্যা দেখছেন কিনা, এর ভিতরে সমস্যা থেকে করছেন কিনা? ধন্যবাদ রাজ্জাকি ভাই। পরিবর্তন তো আপনার টেলিভিশনও দেখছি, আপনি ছিলেন আমাদের চেয়ারে, এখন চলে গেছেন ওইখানে। বাহ, গুড পরিবর্তন, ভালো পরিবর্তন। মানে আমার সেই প্রাচীন গ্রিক দার্শনিক হেরাক্লিটাস একটা কথা বলতেন যে চেঞ্জ ইজ দ্য আনচেঞ্জিং ল, পরিবর্তনই অপরিবর্তনশীল ধর্ম। আমাদের বিখ্যাত সাহিত্যিক সৈয়দ মুজতবা আলীর একটা বই আছে, পরিবর্তনই অপরিবর্তন। তার মানে পরিবর্তন হতেই হবে এবং হবেই। এখন আমাদের সরকার যখন গঠন হলো 17 তারিখে, তখন কিন্তু আমরা বলেছিলাম যে 180 ডেজ আপনার প্রায়োরিটি ড্রাইভেন একটা প্ল্যান, 180 দিন আমাদের সরকার তাকে নিজেকে গুছিয়ে উঠবার জন্য, যেহেতু আমরা একটা ভাঙচুর এবং ডিস্ট্রাকটিভ ফ্রাজাইল একটা অবস্থার থেকে এই সরকারের উদ্ভব হয়েছে। প্রেক্ষাপটটা খুব ভালো ছিল না, দেশের অবস্থাও ভালো ছিল না, ইকোনমিক্স, পলিটিক্স, এইচ অ্যান্ড এভরি সেক্টর ওয়াজ আপনার শাটার্ড। সেই অবস্থার থেকে আমরা উঠে এসে আমরা বলছিলাম যে 180 ডেজ আমরা একটা গুছিয়ে নেওয়ার জন্য আমরা হার্ড ওয়ার্ক করব। এটা কোনো হানিমুন পিরিয়ড ছিল না। এখন 6 মাস পরে আমরা আমাদের কাজের গতিকে আরও অ্যাক্সেলারেট করার জন্য, আরও প্রবাহমান করবার জন্য আমরা কিছু কিছু রদবদল করেছি, পরিবর্তন করেছি। যেমন ধরেন, প্রথম জিনিসটা যে বাংলাদেশে আপনার ফ্যাসিস্টের শেষ পেরেকটা ছিল রাষ্ট্রপতি। সেখানে আমরা একজন মুক্তিযোদ্ধা এবং জুলাই আন্দোলনে যিনি সামনের সারি নেতৃত্ব দিয়েছেন, তাকে গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের প্রত্যক্ষ না পরোক্ষ ভোটে, যেহেতু প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, তাই পরোক্ষ ভোটে তাকে আমরা নির্বাচিত করেছি। গণতান্ত্রিক একটা সংস্কৃতি, সাংবিধানিক একটা প্রক্রিয়া তৈরি করে। মানে আপনি কি বর্তমান রাষ্ট্রপতি যারা নির্বাচন, একটু আমি শেয়ার করি আপনার সাথে, যেহেতু বললেন আমাদের যে ওনার আগে যে রাষ্ট্রপতি ছিলেন শাহাবুদ্দিন সাহেব, উনি কিন্তু খুব স্মুথলি গেছেন। উনি যখন ছিলেন তখন ধরেন সাংবিধানিক সংকট পরিবর্তন করা হয়েছে, তাই না, বলছি সাংবিধানিক সংকট হবে এমন কথা আপনারা বলছেন, তাকে সরাইলে ঠিক আছে, ফাইন। কিন্তু তারপরে যখন আপনার ক্ষমতায় নিলেন, উনি খুব স্মুথলি কিন্তু সংসদে গিয়ে ভাষণ দিলেন, যে নিয়মে দিতে হয় বা আপনারা যেভাবে বলছেন সেভাবে দিছে। তারপরে আবার নির্বাচিত হওয়ার পর তার কাছ থেকে কিন্তু আপনারা শপথ নিলেন, খুব স্মুথলি উনি চলে গেলেন। তো বললাম হ্যাঁ, চলে গেলেন। কিন্তু আমরা যেটা লক্ষ্য করছি যে রাষ্ট্রপতির যে শপথ অনুষ্ঠানটা হইল, সেখানে কিন্তু আমাদের 6 মাস আগে চলে যাওয়া ইউনূস সাহেব দাওয়াত পেলেন, কিন্তু আমরা এই শাহাবুদ্দিন সাহেবকে দেখতে পেলাম না। ওনাকে কি দাওয়াত দেননি না দিছিলেন, আসে নাই? এইটা রাষ্ট্রপতির যে বঙ্গভবনের থেকে যে দাওয়াতপত্রগুলো পাঠানো হয় তারাই ভালো জানে। তবে আমি অনুমান ভিত্তিক বলতে পারি, যেহেতু তার নামে মামলা হয়েছে, এরকম একটা কিছু আছে, অথবা তিনি দাওয়াত পেলে হয়তো আসেননি, এরকম কিছু হতে পারে। এবং একটা জিনিস, যদি দাওয়াত না দিয়ে থাকে, তা খারাপ কিছু করেনি বঙ্গভবন। এটা মাই অপিনিয়ন, এটা আমার পলিটিড অপিনিয়নকে আমি জানি না। যেহেতু সে ফ্যাসিবাদের শেষ চিহ্ন, আমরা যেহেতু বিদায় দিয়েছি, এখন আপনি বলতে পারেন যে তার কাছ থেকে শপথ নিয়েছেন। ওই যে বললাম যে এটা তো গণ অভ্যুত্থানে যা হয়, আপনার প্রিডেসেসরের কাছ থেকেই শপথটা নিতে হয়, এবং ওটা একটা সেরিমোনিয়াল পদ ছিল, প্রেসিডেন্ট পদটা। মূল যে ফ্যাসিস্ট, তিনি তো পালিয়েছেন। ফ্যাসিস্টের রেসিডুয়াল পার্ট ছিল শাহাবুদ্দিন চুপ্পু সাহেব, শপথটা তার কাছ থেকেই নিতে হয়েছে। সুতরাং এটা আমাদের আন্দোলনকে আমাদের আন্দোলনের ফসলকে প্রশ্নবিদ্ধ করবে ইতিহাসে। আপনি যাই বোঝান, ইতিহাসে কোনো না কোনো সবসময় এই প্রশ্ন থেকেই যাবে। তার মানে ওইটা যে একটা ভালো প্রক্রিয়া হয়েছে আবার খারাপ প্রক্রিয়া হয়েছে, ভালো প্রক্রিয়া তো বলতেই পারবেন। একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি বলবো যে ইতিহাসে এটা একটা খারাপ নজির স্থাপন করেছে। এখন আপনি আসুন আমাদের
একটা কথা বললেন যে চুপ্পু সাহেবকে দিয়ে বলিয়েছেন কথা, দ্যাট মিনস সংসদে তিনি যে বক্তব্যটা দিয়েছেন, এটা হলো আপনার অনুমান, সবার অনুমান। কিন্তু কেন আমরা ভাবতে পারছি না প্রেসিডেন্ট তার নিজের কথাটাই বলেছেন, সে নিজের উপলব্ধি হয়েছে, যেহেতু এতগুলো জনগণ বলছে যে শেখ হাসিনা আপনার ফ্যাসিস্ট ছিল, গণহত্যার আসামি ছিল, গণহত্যা করেছে, উনিও সেটা প্রতিধ্বনিত করেছে, তখন হয়তো বলেননি, অর্থাৎ তাকে দিয়ে কেউ বলিয়েছে, এটা আপনার অনুমান করতেই পারেন, দোষের কিছু না। কিন্তু আমার বক্তব্য যে তিনি আমরা কেন চিন্তা করতে পারি, তিনি নিজে স্পন্টেনিয়াসলি এটা বলেছেন। আচ্ছা, আমি হেলাল ভাই আপনার কাছে আমি আসবো আবার। আমি একটু আনিস আলমগীর আপনার কাছে আসতে চাই। এক নম্বর হলো যে প্রশ্নটা আমি করেছি ওনাকে, সেটা আপনি একটু অন্যভাবে করি, যে মন্ত্রিপরিষদের রদবদল হয়েছে, হওয়াটা আমি যৌক্তিক বা অযৌক্তিক বলছি না, হতেই পারে। কিন্তু আপনি কি মনে করছেন, কি দক্ষতা, রাজনৈতিক কারণ, নাকি দুটোই? আর পাশাপাশি যেই শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের কথা আমরা বললাম, ওনার সাথে যে সুন্দর পরিবেশ নিয়ে এখান থেকে বিদায় নিছেন উনি এই সরকারের কাছ থেকে, সেক্ষেত্রে এই অনুষ্ঠানটায় তাকে আমরা দেখতে পাইনি। আপনি এটা কিভাবে নিচ্ছেন বা বিবেচনা করছেন? আপনার শেষের প্রশ্নটাই আগে জবাব দিই, ওটা আমার ভালো লাগেনি। আমি মনে করি যে অতীতে কি হয়েছে এগুলোকে শুধু রেফারেন্স দিয়ে দিয়ে যদি আমরা আগাতে যাই, তাহলে 24-এর কোনো দরকার ছিল না। 24 একটা নতুন সূচনা আপনার হতে হবে প্রশাসনিক স্তরে, রাষ্ট্র সংস্কারের, তাহলে রাষ্ট্র পরিচালনায়, সব কিছুর ক্ষেত্রে আমরা এটাকে প্রতিফলন দেখতে চাই। আমরা শুধু 24 মুখে মুখে চেতনা করলে তো হবে না, সেটাতে প্রতিফলন দেখাতে হবে। সেই প্রতিফলন তো হয়নি। সে প্রতিফলন হতে পারতো যদি যে রাষ্ট্রপতি তাদের কথায় পদত্যাগ করেছে, যে রাষ্ট্রপতি তাদের যে চাওয়াগুলা যখন যা চেয়েছে সেটা পূরণ করেছে, এবং কি এমন একটা ক্রাইসিস মোমেন্টে কিভাবে একটা সরকার আসবে যেটা সংবিধানে নাই, সেটাকেও বৈধতা দিয়ে কাজ করেছে। তো সেই জায়গায় ডক্টর ইউনূসকে দাওয়াত দেওয়া হয়েছে, শাহাবুদ্দিন সাহেবকে দাওয়াত না দেওয়া, সেটা একটা অসৌজন্যতা আমার মনে হয়। বাট এটাতে আমরা তো পড়ে থাকলে হবে না। রাজনৈতিক দলগুলোর নানা কাহিনীতে, নানা ফ্যাসাদে একজন আরেকজনকে দাওয়াত দেয় না, বা ওইখানে গেলে ওনার সাথে কে ছবি তুলবে, ওনার পাশে কে বসবে, ইউনূসের পাশে বসতে হয়তো ওনাদের স্বাচ্ছন্দ্যবোধ করছিল, ওই রাষ্ট্রপতির পাশে বসলে এটা নিয়ে ট্রল হয়। আজকাল সোসাইটিতে এমন হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন একজনের সাথে একজনের ছবি তোলাটাও একটা বিরাট ইস্যু হয়ে গেছে। আমরা সামাজিক বন্ধন পুরোটাই রাজনৈতিক বন্ধনে নিয়ে এসেছি, আমাদের রাজনীতি দিয়ে সব কিছু বিচার করতেছি সোসাইটিকে। এবং আমরা নিজেরা তো এটা হয়তো আমরা করি না, কিন্তু আমাদের সমর্থক লেভেলে আমরা এমন এক মানে জঙ্গি সমর্থক তৈরি করছি, তারা এইগুলো নিয়ে যখন আবার প্রতিক্রিয়া দেখায়, সে প্রতিক্রিয়াতে আমরা আবার পড়ে যাই। সে কারণে হয়তো সাবেক রাষ্ট্রপতিকে দাওয়াত দেওয়া হয় নাই। ওনাকে নিয়ে এখানে একটা হবে, এই ধরনের বিতর্ক তৈরি হতে পারে। উনি পত্রিকার সঙ্গে, একজন সাংবাদিকের সঙ্গে যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সেটা হচ্ছে উনি দাওয়াত পান নাই, তাই যান নাই। এখন আপনার প্রথম প্রশ্নে আসি। প্রশাসনিক স্তরে যে বদল পরিবর্তন, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। আমার মনে হয় প্রশাসনে একটা গতি আনার জন্য সরকার এটা করেছে। কারণ প্রশাসনিক স্তরে যদি এই পারফরমেন্স ভিত্তিক মূল্যায়ন না হয়, এই সংস্কৃতি গড়ে না ওঠে, তাহলে তো মনে করবে যে আমি তো আজীবনের জন্য পেয়ে গেছি বোধহয়, যা আচ্ছা তা চালিয়ে যাই। সো যখন এটা পরিবর্তন এবং এটা হয়, তখন আপনার মধ্যে কাজের একটা গতি আসে। দ্বিতীয়ত এটা মন্ত্রিসভার যে সদস্যদের মধ্যে এক ধরনের জবাবদিহিতাও তৈরি হয় আমি মনে করি। আমি কিছু পয়েন্ট লিখে দিয়েছিলাম আপনার জন্য। সক্ষমতা প্রমাণের জন্য তাগিদ তৈরি হয় তখন, যে আমি এই সামনের পরিবর্তনে আমার এটা কি হবে, আমার মিনিস্ট্রি মূল্যায়ন কি হবে, সেটা যদি হয় আমি হয়তো বাদ পড়তে পারি। তো তাদের কাজে ভালো করার ক্ষেত্রে এটা একটা মানে ভালো টনিক হিসেবে আমি কাজ করে মনে করি। আরেকটা বার্তা পাঠায় জনগণের কাছে, যে দেখো আমরা কিন্তু খুব সচেতন আছি, কে কী করছে আমরা দেখছি, আমরা শুধু দায়িত্ব দিয়ে বসে থাকি নাই। আমরা এখানে যে আমার মন্ত্রিসভা, এখানে তো প্রধানমন্ত্রীটার দায়িত্ব হবে, তা কেউ খারাপ করুক আর ভালো করুক সবগুলোই ক্রেডিট ডিসক্রেডিট কিন্তু ওনার ভাগে যাবে। তো সেই ক্ষেত্রে উনি সেই জায়গা থেকে নিজের দায়িত্ব নিজেও একটা বার্তা দিচ্ছেন। এটা দেশে আন্তর্জাতিক সব দিক থেকে হয় যে এটা একটা ভাইব্রেন্ট একটা মন্ত্রিসভা, সেটা দেখানোর জন্য। আর দুর্বলতাকে চিহ্নিত করতে পেরেছে এবং সংশোধনের দ্রুত ব্যবস্থা নিতে পেরেছে। এটা দিয়ে আরেকটা জিনিস বার্তা দিচ্ছি, যে দেখো আমাদের যে দুর্বলতাগুলো ছিল, একে আমি পরিবর্তন করেছি, সেই জায়গায় নিশ্চয় আমাদের দুর্বলতা ছিল,
এই দুর্বলতাগুলো আমরা সংশোধন করেছি এবং সংশোধন করে আমরা এটা ভালো করার চেষ্টা করছি। এই বার্তাটাও কিন্তু জনগণের মধ্যে যায়। এখন আপনি মনে করতে পারেন যে যে কয়জনকে পরিবর্তন করা হয়েছে তাদের কি দুর্বলতা ছিল, সেই জায়গায় প্রধানমন্ত্রী নিজেই জানবেন ভালো করে। উনি প্রধানত যে জিনিসগুলো আমাদের চোখে পড়ছে, যে দুর্বলতাগুলো, মানে যে পরিবর্তনগুলো, সেক্ষেত্রে প্রধান পরিবর্তন তো আমরা দেখতে পাচ্ছি তথ্য মন্ত্রণালয় থেকে জহিরুদ্দিন স্বপনকে জায়গায় জাতীয় পার্টি বিজেপির আন্দালিব রহমানকে পার্থক্য করা হয়েছে। এবং সেই জায়গায় আপনি বললেন যে তাহলে এখানে কি দুর্বলতা, এখানে হয়তো উনি মনে করেছেন যে আমি যদি আরও ভোকাল, আরও ভাইব্রেন্ট, আরও স্মার্ট কাউকে আমি এখানে নিয়ে নিতে পারি। জহিরুদ্দিন স্বপন পত্রিকাগুলোর সঙ্গে ওনার খুব ভালো সম্পর্ক উনি বজায় রাখছিলেন, কিন্তু এটা তো অনেকটা স্পোক্স পারসন, গভর্নমেন্টের একটা এমন একটা পোস্ট, এটা কিন্তু খুবই এমন একজনকে দরকার যে সরকারের পুরো বার্তাটা মানে মিডিয়াকে বা ওয়ার্ল্ডকে জানাতে পারে। সেই জায়গায় হয়তো জহিরুদ্দিন স্বপনকে উনি মনে করেছেন যে একটা পোট খাওয়া রাজনীতিক ব্যক্তিত্ব, ভদ্র, মানে স্বপন ভাইয়ের তো তুলনা হয় না যে করব, কিন্তু হয়তো উনি এই পোস্টের জন্য বেটার মনে হয়নি প্রধানমন্ত্রীর, মনে হয়েছে ওনাকে ওনার রাজনৈতিক উপদেষ্টা যদি করা হয় সেক্ষেত্রে উনি ভালো রেজাল্ট পাবেন, সেক্ষেত্রে ওনাকে পরিবর্তন করেছেন। আরেকটা পার্থর আরেকটা বিষয় আপনি বলতে পারেন, সেটা হচ্ছে মন্ত্রিসভায় আনুপাতিক দেওয়া, অংশীদারি দেওয়া। পার্থ তো এর মন্ত্রী না, যে আপনার বিএনপির দলের লোক না, উনি হচ্ছেন জাতীয় পার্টি। আপনি বলছেন দলগতভাবে অ্যাকোমোডেট করা। হ্যাঁ, আমি জোট করব, আমি একসাথে জোট করব, আবার ক্ষমতা নেওয়ার সময় শুধু আমি খাবো, সেটা তো হতে পারে না। সে জায়গায় জোটের যারা এক্সেলেন্ট পারফরমেন্স করতে পারবে তাদেরকে যথাযথ জায়গায় স্থান দেওয়া দরকার। সেক্ষেত্রে আমি মনে করি যে পার্থক্য এই জায়গায় আনাটা খুবই একটা ভালো ডিসিশন হয়েছে, কারণ ওনার বলার ক্ষমতা অনেক অনেক বেশি। উনি আমাদের ইয়াং সমাজের কাছে একটা আইকনিক লিডার হিসাবে পরিচিত। তার বলার ক্ষমতা যেমন আছে, তার গ্রহণযোগ্যতাও তেমন আছে। সে আপনার কি যুক্তি তর্ক দিয়ে কথা বলতে পারে। আপনার এই জায়গাটা তো খুব দরকার, কারণ আপনি এই যে টক শোতে আপনি আসলেন, টক শোর মূল উপাদান কি? মূল উপাদান তো কথা বলা এবং লজিক্যালি কথা বলা। তো সেই জায়গাটা যদি আপনি না পারেন তাহলে তো হবে না। এই জায়গাটাও তো তাই, সরকারের ভালো মন্দ তুলে ধরার যে সক্ষমতা, সেটা পার্থ খুব ভালো করে পারবে আমি মনে করি। আমি আপনার কাছে আসবো, আমি একটু বিরতিতে যাব, কিন্তু তার আগে হেলাল ভাইয়ের কাছে আমি একটা প্রশ্ন রেখে যাচ্ছি এই আনিস আলমগীরের কথার পরিপ্রেক্ষিতে। সেটা হলো এই, 1 নম্বর, আপনিও বলছেন যে কাজের মানে বাড়ানোর জন্য, গতি বাড়ানোর জন্য, তাহলে 6 মাসের মাথায় একজন মন্ত্রীকে আপনি উপদেষ্টার মর্যাদা দিয়ে রাখাটা কি বার্তা দেয়? 1 নম্বর। আর 2 নম্বর, মন্ত্রী বানানোর সময় কি কি বিষয় বিবেচনা নেওয়া হয়? জনপ্রিয়তা, প্রধানমন্ত্রীর ইচ্ছা, নাকি ভালো লাগা, নাকি শিক্ষাগত যোগ্যতা, কোনটি? এই প্রশ্ন। ভাইকে উপদেষ্টা বানিয়েছে, প্রধানমন্ত্রী মনে করেছেন যে আরও বেশি সার্ভিস দিতে পারবে উপদেষ্টা হিসাবে, তার অ্যাডভাইজার হিসাবে। এবং আন্দালিব রহমান পার্থ, তিনি এই সরকারের এই তথ্য মন্ত্রণালয়টাকে আরও দেখতে প্রধানমন্ত্রী মনে করেছেন। সুতরাং আমাদের এই রদবদলটা যে কোনো ফেইলার এই 6 মাসে সেজন্য না, কিন্তু এটা জাস্ট আপনার কাজের গতিকে ত্বরান্বিত, এবং সেখান থেকে এটা বিচার করা হয়েছে যে কে কত কাজের দক্ষ, তারপরে আবার ডিস্ট্রিবিউশন করা হয়েছে। এইটা একটা বিষয়। এখন আপনি বলছেন যে এই যে মিনিস্টার বা লিডার, মিনিস্টার বানানোর সময় কি কি গুণাবলী পর্যবেক্ষণ করা, এইটা মনে হয় মূল কোশ্চেন আপনার। রাইট, মূল কোশ্চেন মানে কোনটা বিবেচনায় মনে নেওয়া হয়? রাখতে হবে যে আনিস আলমগীর একবার বলছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে মিনিস্টারদের দক্ষ হতে হবে। এইটা আমি খুব একটা একমত না তার সাথে, কারণ মিনিস্টার ইজ এ লিডার। অ্যাডমিনিস্ট্রেশনে আপনার সচিব, আরও যত লোক আছেন, সমস্ত লোক দে অ্যাডমিনিস্ট্রেট, দে রেগুলেট, দে পাইলট দ্য অ্যাডমিনিস্ট্রেশন বা দ্য টোটাল ক্রাফটটা। কিন্তু মিনিস্টার ইজ এ লিডার। লিডার একটা কম্প্রিহেন্সিভ আইডিয়া, লিডার একটা কম্প্রিহেন্সিভ আইডিয়া, তার সমস্ত গণিক তাকে থাকতে হবে। ওই যে জ্যাক অফ অল ট্রেড এটা বলবো না, সমস্ত তাকে দেখতে হবে যে গোলটা সেট করছে গভর্নমেন্ট, সেই গোলটাই পৌঁছতে পারছে কিনা। এখন বলতে হবে যে লিডার হওয়ার বা মিনিস্টার, যদি আমরা লিডারের অবলিক যদি মিনিস্টার, এটা হওয়ার যোগ্যতা কি, এটা আপনি বলছেন। এই সম্বন্ধে আপনার লিডারশিপের উপর যারা প্রচুর লেখাপড়া করেছে
তারা বলছে যে এরকম দক্ষতা, তারপরে আপনার সততা, তারপরে বিশ্বাসযোগ্যতা, ইন্টেলিজেন্স, স্টোরিয়াস, আপনার ক্লেভারও বলেছেন, মানে তার অনেক অনেক কথা বলেছেন। কিন্তু আমার একটা কথা সবসময় মনে পড়ে যায়। আমি একবার আমাদের মরহুম রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর কাছে 1992 সালে খুব সম্ভব তার সাথে আমার দেখা হয়েছিল। আমি তাকে বলেছিলাম যে লিডার হতে গেলে কি কি যোগ্যতা লাগে। তিনি আমাকে একটা সুন্দর উত্তর দিয়েছিলেন, সেইটা আপনাকে আমি বলবো। তিনি বললেন যে যতগুলো কোয়ালিটি তোমার মনে হয়, যোগ্যতা, দক্ষতা, সততা, ইন্টেলিজেন্স, এই সব থাকতে হবে, সবার উপরে থাকতে হবে ইউ মাস্ট হ্যাভ এ গুড লবি। গুড লবিং। You must have a good lobby. If you have a lobby, it may not work. But if you have a good lobby, only lobby may not work, but does not work. But you must have a good lobby. তাহলে আমি সেই জন্য আমি না, এটাকে আপনি যদি মনে করেন যেটা মানে খুব আন্ডারমাইন করে বলছে তা না। আমি দেখলাম লিডারশিপের উপর যারা লেখাপড়া করেছেন, লিডারশিপের উপরে কিন্তু আগে পৃথিবীর বাংলাদেশের লেখাপড়া হতো না, বিদেশে হতো না। এখন কিন্তু 4 বছরে অনার্স কোর্স আছে লিডারশিপের উপরে, দেখবেন সেখানে দেখবেন যে এই কথাটা আমি দেখলাম চৌধুরী স্যার 91-এ যেটা বলছিলেন যে ইউ মাস্ট হ্যাভ এ গুড লবি, ইউ মাস্ট হ্যাভ এ গুড লবি, ইউ হ্যাভ টু হ্যাভ এ গুড লবি, উনি এটাও বলছিলেন ইউ হ্যাভ টু হ্যাভ এ গুড লবি। সুতরাং এতগুলো যোগ্যতা কিন্তু আপনাকে থাকতেই হবে, ইন্টেলিজেন্ট, ট্রান্সপারেন্সি, তারপরে আপনার এলিজিবিলিটি, সব কিছু থাকতে হবে। কিন্তু এইটা আমাকে বলছে তোমাকে 1 নম্বরে থাকতে, উনি বলেছিলেন। তা আমি সেরকমই একটা উত্তর এখন দিতে চাই যে সব কিছু বিবেচনা করে আমাদের সরকার, তারেক রহমানের সরকার যে মন্ত্রিসভাটা করেছে, এটা আমি মনে করি দে আর ওয়ার্কিং ভাইব্রেন্টলি। ভেরি গুড। আমি আপনার কাছে আবার আসবো। আমি এর সাথে রিলেভেন্ট করে আনিস আলমগীর আপনার কাছে আসছি। ধরেন আমরা তো নর্মালি মনে করি যে রাজনীতিবিদের কাছে দেশ থাকা উচিত, এটাই জাস্টিফাইড, রাজনীতিবিদরাই দেশ চালাবে, এবং লিডারশিপের কথা সে বলল। তো রাজনীতিবিদদের তো আমরা একটা যেটা দেখি, রাজনৈতিক দলগুলো টেকনোক্রেট মন্ত্রী বানায়। আমি বানানোটাকে আমি যেহেতু নিয়ম মোতাবেক আমি কোনো অপরাধ ধরছি না, আমি আলোচনাটা আনতেছি। আপনি টেকনোক্রেট মন্ত্রী বানানো মানে হচ্ছে কেন বানাবেন? মানে আপনি কি দলের ভিতর থেকে ওইভাবে চিন্তা করা যায় না যে আমরা এমন কিছু লোককে ওইভাবে নিব যাতে টেকনোক্রেট টানতে না হয়? তাহলে আপনি রাজনৈতিক নেতাদেরকে একটু আন্ডারমাইন্ড হয় কিনা যে লোকগুলা পাওয়া যায় না? আমি এটা মনে করি না আন্ডারমাইন হয়, এবং আন্ডারমাইন না বোঝানোর জন্যই তো সরকারি প্রশাসনের 10% আপনার টেকনোক্রেট প্রথায় রয়ে গেছে। দেখেন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের মূল বিষয়টা কি? পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের মূল নীতি হচ্ছে যে দক্ষ লোকটাকে খুঁজে বের করা এবং যথাস্থানে রিপ্লেস করা। আমি মিডিয়া নিয়ে আমার এক্সপার্টিস আছে, আমার লেখা নিয়ে আছে, আমার শিক্ষকতা নিয়ে আছে। তো আমাকে যদি আপনি এই কাজে বা আমার পররাষ্ট্র বিষয়ে, যেহেতু আমি দীর্ঘদিন 2 যুগের মতো রিপোর্ট করেছি, সেই জায়গায়ও আমার একটু দক্ষতা আছে। এখন আপনি আমার যদি না নিয়ে যাই অর্থনীতিতে বসিয়ে দেন, সেটাই তো বলছি। তো অর্থনীতিতে আমি বুঝবো না। বা এটা হচ্ছে ওই সাংবাদিকতা করার কারণে আমরা বলি যে আমরা সব কিছু জ্যাক অফ অল ট্রেড, মাস্টার অফ নান, ওই শব্দ আমরা বলি যে সব বিষয়ে আমার কিছু কিছু জ্ঞান আছে, সাংবাদিকতা যেহেতু আমি পড়েছি, কিন্তু আমি কোনো বিষয়ে দক্ষ না, কোনো সাবজেক্টেই দক্ষ না। এটাই হচ্ছে মূল তথ্য। এখন আমাদের বিট করতে করতে আমাদের কিছু সাবজেক্টিভ দক্ষতা চলে এসেছে। যেমন আমি বললাম যে পররাষ্ট্রনীতি নিয়ে, যেটা নিয়ে আমার কথা বলতে হয়, প্রায় 30টা দেশে ইন্টারন্যাশনাল ইভেন্ট কাভার করেছি, আমি 2টা ওয়ার কাভার করেছি। তো আমি তো দাবি করতে পারি যে এই সেক্টরে আমার অভিজ্ঞতা আছে। তা আমাকে যদি এই নিয়ে কাজে দেয় তাহলে ভালো। এখন আপনি মনে করেন আমরা সব দক্ষ, তো যার জায়গায় যাকে যেখানে শোভা পায় সেখানে না দিলে তো এটা আরেকটা অদক্ষতা হবে, এবং ওই জায়গায় ব্যর্থতা কার? ওই জায়গায় ব্যর্থতা হচ্ছে লিডারশিপের, আমাদের টপ লিডার আমাদের যার যেখানে উপযুক্ত সেখানে দিতে পারে নাই। এই যে পরিবর্তনটা হলো, মনে করেন যে খাদ্য মন্ত্রণালয় নিয়ে এসছে এক ভদ্রমহিলাকে, এবং তাকে তার জায়গায় যে প্রতিমন্ত্রী ছিল তাকে বোধহয় পূর্ণ মন্ত্রণালয় দিয়েছে, উনি ভালো। তো এটা তো, এবং ধর্ম মন্ত্রণালয় খুবই ছোট মন্ত্রণালয়, আমি জানি না এখানে কেন আরেকজন মন্ত্রী। সাথে একটু ইকুয়ালি আপনি যেটা বলছেন এটা বিবরণী যে কারে কোথায় দেওয়া হয়েছে, কিন্তু আমাদের ফিলসফিটা কি? যে সে ফর এক্সাম্পল আপনি ভালো একজন জার্নালিস্ট,
এই জার্নালিজম বিষয়ে আপনার ব্যাপক অভিজ্ঞতা আছে এবং আপনি ভালো ওয়ার আফগানিস্তানের মতো ওয়ার কভার করে। দ্যাট ডাজ নট মিন ইউ আর এলিজিবল ফর দ্য পোস্ট অফ এ মিনিস্টার, বাট ইউ আর এলিজিবল ফর দ্য পোস্ট অফ আদার্স আমি তো বিলো দ্য মিনিস্টার। আমি যে মিনিস্টার পদটা হলো আপনার লিডারশিপ। এখন সে ফর এক্সাম্পল আমি কোন বিষয়ে দক্ষ? আমি তো কোনো বিষয়ে দক্ষ না, আমি রাজনীতি বিষয়ে। আমাকে যদি আপনি বলেন হেলাল অমুক মন্ত্রী, তো ওইটার বিশেষজ্ঞ নাকি আমি? না, কিন্তু মন্ত্রণালয় তো দেওয়া হচ্ছে আলটিমেটলি। না, লিডারশিপ আপনার না, পলিটিক্যাল আমি- লিডারদেরকে দেওয়া হয়। খাদ্যমন্ত্রী আমাদের মানিকগঞ্জ জেলার বিএনপির সভাপতিকে দেওয়া হয়েছে এবং প্রধানমন্ত্রী উপদেষ্টা ওনাকে দেওয়া হয়েছে। তার মানে কি উনি খাদ্য বিশেষজ্ঞ নাকি? না, উনি লিডারশিপটা জানে যে হাউ টু রান এ মিনিস্ট্রি বা হাউ টু রান। না ওই সাবজেক্ট সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। তাহলে তো আপনি তাই তো আপনি রাজনীতি প্রথমত এটা হলো অরাজনৈতিক একটা। না, আমি একটা বলি। এটা হলো অরাজনৈতিক যে রাজনীতিতে তাহলে আপনার বিশেষজ্ঞদের আনতে হবে, যে আমাদের বিশেষজ্ঞদের। আর আপনার ওই যে রিসার্চ লেখাপড়া করার দরকার নেই, সবাই মাঠে আসে জিন্দাবাদ স্লোগান। না, ওই জায়গাতে আমি 10% রেখেছি। 10% টেকনোক্র্যাট দিছি। 10% রেখেছি তো। আমার পররাষ্ট্রমন্ত্রী দরকার ছিল। আমরা হয়তো এর থেকে ভালো পররাষ্ট্রমন্ত্রীও পেতে পারতাম আমাদের রাজনৈতিক নেতাদের মধ্য থেকে, কিন্তু যে কোনো কারণে হোক, মার্কিন লবি হোক, যারা চাপে হোক, সেই জায়গায় আমরা একটা টেকনোক্র্যাট লোককে কতগুলো বসাইছি মন্ত্রণালয় আছে, হ্যাঁ। ইকোনমিক মিনিস্ট্রি, ফিনান্স মিনিস্টার, যে হ্যাঁ, ওই এটা পক্ষ একটা লোক হবে। বিশেষজ্ঞ বিষয়। এইটা দলের মধ্যে যিনি এই বিষয়ে একটা দলে এইসব ট্যালেন্ট লোক থাকে। তারপরে আপনি দেখেন পররাষ্ট্রমন্ত্রী একই জিনিস, কিন্তু অন্য অন্য মিনিস্ট্রিগুলো স্বরাষ্ট্রমন্ত্রী উনি কি আইন শৃঙ্খলা নিয়ে খুব বিখ্যাত লোক হতে হবে না। লিডার দিলেই হচ্ছে। এমপি সাহেব শুনেন, শুধু লিডার দিলে হবে না। লিডারশিপ কোয়ালিটি যেমন একজন মন্ত্রীর দরকার আছে, তেমনি তার ওই সাবজেক্ট অভিজ্ঞতাও থাকতে হবে। সাবজেক্ট অভিজ্ঞতা না থাকলে তার ওইখানে ওই মিনিস্ট্রি সে চালাতে পারবে না। এখন লিডারশিপ কিছু কোয়ালিটি, কিছু মিনিস্ট্রিতে, কিন্তু সব না। লিডারশিপ কোয়ালিটি তো অবশ্যই আছে। লিডারশিপ কোয়ালিটি না এখন থাকলে আপনি এমপি ট্রান্সপোর্ট হয়েছেন কি মিনিস্টার, করে? তার কি দক্ষতা আপনি থাকতে হবে? আপনি তো রাজনীতি করে আসছেন, আপনার লিডারশিপ কোয়ালিটি তো আপনার প্রমাণিত। আপনি ওইখান থেকে উঠে এসেছেন, আপনি ভোটে নির্বাচিত হয়ে আসছেন, আপনি তো নেতাই। তো সেই জায়গায় আপনার ওই যোগ্যতা আছে আমি ধরে নিচ্ছি। তারপরে সেকেন্ড আমি যেটা চিন্তা করছি সেটা হচ্ছে যে আপনার সাবজেক্টে দক্ষতা। আপনি ফরেন মিনিস্ট্রি কিছুই জানেন না, আপনাকে ফরেন মিনিস্ট্রি আমি বলিনি, আমি বলছি ট্রান্সপোর্ট মিনিস্ট্রি। যে কোনো না, ট্রান্সপোর্ট মিনিস্ট্রি তো দরকার আছে। ট্রান্সপোর্ট মিনিস্ট্রি কি অবশ্যই দরকার আছে। আপনি ট্রান্সপোর্ট মিনিস্ট্রি, আপনার রাস্তাঘাটের কি অবস্থা, এলজিআরডি মন্ত্রী, আপনার অন্য যে কোনো মন্ত্রী, একজন লিডার ক্যান হ্যান্ডেল ইট। আমি বলতে তার মানে কি, আপনি রাজনীতিবিদদের আপনি বলছেন বিশেষায়িত জ্ঞান হতে হবে, যেটা একজন প্রফেসরের থাকে, যেটা একজন আপনার চিন্তাবিদের থাকে, বিশেষজ্ঞ জ্ঞান। তিনি মাইট নট বি দ্য পলিটিশিয়ান, বাট পলিটিক্স ক্যান অ্যাবজর্ব এভরিওয়ান। ওটা তো আমি এর আগে বলে দিলাম রে ভাই, জ্যাক অফ অল ট্রেড বললাম না, তো। তাই যে পলিটিক্যাল লোকগুলোকে আপনি বলছেন যে জ্যাক অফ অল ট্রেড। আমি বলছি যে পলিটিক্যাল লোকগুলো তারা একটা রাষ্ট্র চালানোর মতো তাদের দক্ষতা চলে আসে, তখন তাকে একটা মিনিস্ট্রি দেওয়া হয়। সে লিডারশিপটা মিনিস্ট্রিটা চালায়। মিনিস্ট্রিতে যারা বিশেষজ্ঞগণ থাকে সেইখানে আপনি অ্যাপয়েন্টমেন্ট দেন, এই যে বিশেষায়িত জ্ঞান যারা। এখন একজন খাদ্যমন্ত্রী হবে, তাকে খাদ্যের কি জ্ঞানটা থাকতে হবে বলেন? সে খাদ্য মন্ত্রণালয়ের যে উইংস গুলো আছে সেটাকে যেন খাদ্যের কাজ করে। তাকে প্রধান জ্ঞান থাকতে হবে কোন মৌসুমে কোন চাল হয় আর কোন ধান হ্যাঁ, হয়। এটা আমি তো তো জানি না এটা। একজন আমার খাদ্যমন্ত্রী বানিয়ে দিলে হবে না, একজন পলিটিশিয়ানের সেই গুণটা থাকে যে এখন কি করতে হবে। একজন পলিটিশিয়ান পলিটিক্স করতে মিছিল মিটিং করে না, কি সে লেখাপড়া করেও পলিটিক্সটা করে? সেরকমভাবে একটা মন্ত্রণালয় দেই যে ইনি চালাইতে পারবে। অনেক সময় দেখবেন তিনি লেখাপড়া জানে না, কিন্তু মিনিস্ট্রি সে খুবই ভালো চালাচ্ছে। জন মেজর ইংল্যান্ডে যখন ছিল, সে কি থ্যাচারের থেকে ভালো চালাইছে না? জন থ্যাচারের পরেই তো হলো। তার মানে কি আমাদের অনেক মিনিস্টার আছে, অনেকে আছে কতটুকু লেখাপড়া করছে, বিশেষজ্ঞ জ্ঞান কি আছে, কিন্তু স্বশিক্ষিত পলিটিশিয়ানকে আমি বলবো যে একইভাবে তারা লেখাপড়ায় শিক্ষিত যেমন আছে, বিশেষ করে স্বশিক্ষিত। সুতরাং আপনি যদি বলেন যে অমুক মন্ত্রীর যে পানি মন্ত্রী, তার পানি বিশেষজ্ঞ হতে হবে। আমার বন্ধু শহীদুদ্দিন চৌধুরী আনি বাংলাদেশের পানি মন্ত্রী, এবং আমি মনে করি সোফার অ্যাজ আই নো এই 6 মাসে সে ভালো চালাচ্ছে পানি মন্ত্রণালয়। তো অনেক তার সঙ্গে কথা বলেছি, উনি কি পানি বিশেষজ্ঞ? উনি তো অ্যাপ্লাইড কেমিস্ট্রির ছাত্র। তাহলে কি গভর্নমেন্ট একটা লিডার ক্যান লিড এনি মিনিস্ট্রি। আমরা আপনার এই এনি সাহেব প্রসঙ্গ যখন আনছেন, এইসব বিষয় নিয়ে আমরা আলাপ করব, আপনাদের দুজনের সাথে আবারও আলাপ করব। আমরা একটা বিরতি নিয়ে আসতেছি। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সাথে থাকুন, ফিরবো কিছুক্ষণের মধ্যে।
দর্শক, বিরতির পর ফিরে এলাম। সরাসরি চলে যাচ্ছি আমি আনিস আলমগীর আপনার কাছে। যেহেতু শহীদুদ্দিন চৌধুরী এনির কথা প্রসঙ্গটা উনি আনলেন, আমরা এই কিছুদিন আগেই দেখছেন, এই কয়েকদিন আগে সম্প্রতি যে একটা কথা আসছিল এরকম, যেহেতু রদবদলটা এমন কোনো বিষয় না, শহীদুদ্দিন চৌধুরী অলরেডি স্বরাষ্ট্রমন্ত্রীর পদটা দেওয়া হয়েছিল এবং আমরা দেখছি তার জেলায় তাকে শুভেচ্ছা জানাইছে, বহু পুলিশ অফিসারের সাথে সাক্ষাৎ সবই হয়েছে। পাশাপাশি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে এলজিআরডি মন্ত্রণালয় দেওয়া হয়েছিল এরকম অলরেডি, তাই আমরা জানি। কিন্তু বস্তুত আজকে যেটা মনে হইতেছে যে এই ঘোষণাটা হয়েছিল কেন, কিন্তু এখন আবার মনে হচ্ছে, আজকের পত্রিকায় দেখলাম গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী একটা থানা ভিজিট করছেন এবং উনি চাঁদাবাজদের তালিকা করতেছেন, তাতে যদি পুলিশ সম্পৃক্ত থাকে তাদেরকে ওই করা হবে। মানে প্রশ্নটা এরকম কেন, এই বিষয়টা এরকম আসলো কেন, এই আলোচনাটা আসলো কেন এবং এটা থেমে গেল কেন? যোগ্যতার প্রশ্নে যদি আনি, আলোচনাটা এসেছিল এই জন্যই যে যখন বিএনপি মহাসচিব ওই পদ থেকে সরে যাবেন, তখন ওইখানে রিপ্লেসমেন্ট কার হবে। নর্মালি দেখা যায় যে সরকার দলের মহাসচিব যিনি থাকেন তারা ওই পোস্টটা নেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়। কেন নেওয়া হয় এটা যুগ যুগ ধরে আমরা দেখে আসছি, কারণ এটা দিয়ে দলীয় নেতা কর্মী এগুলোকে চাঁদাবাজির এবং টেন্ডারের আপনার যেই সমস্ত কাজগুলো হয়, উন্নয়ন কাজগুলো, এগুলোর সুযোগ দেওয়া হয় যাতে করে তারা স্বাবলম্বী হয়ে ওঠে, দলের জন্য তাদের ডেডিকেশন আছে। না, আমি এটাকে নেগেটিভলিও দেখি না। আপনি যদি ভালো কাজ করেন, কেউ না কেউ তো করবে এটা। তো সেটার জন্য এটা স্থানীয় সরকার মন্ত্রণালয় সবসময় দলীয় মহাসচিবের কাছে থাকে। এখন সালাউদ্দিন আহমেদ দলীয় মহাসচিব হতে পারেন এমন একটা গুঞ্জন আছে। তো সেই ক্ষেত্রে সবাই ভেবেছে যে উনি বোধহয় মহাসচিব ইয়েতে যাবেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যাবেন, তো তাহলে তার জায়গাটা কে নেবে। তো সেই জায়গায় এনিকে চিন্তা করা হয়েছে। এনি ডেশিং আছে, জেল খাটা লোক বহুবার, সব দিক থেকে তাকে সম্ভবত এনির মাথায় যে ওটাতে ককটেল পড়ছিল না, বহু সে তো সংগ্রামী নেতা। আমরা যখন ইউনিভার্সিটিতে তখন সে 96 সালে সভাপতি, 96-97 দিকে ছাত্রদলের মিছিলে ছাত্রদলের মিছিলের অগ্রগণ্য, ছাত্রদলের নেতৃত্ব থেকেই তো উঠে এসছে। এটা তো বিএনপির নিজের ঘরের সন্তান, এগুলো তো অন্য দল থেকে আসে নাই। সো এনি যদি হয়, স্বরাষ্ট্রমন্ত্রী হয়, সেই জায়গায় খুব ভালো করতে পারতেন। মানে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী যে খারাপ করছে তা না, ওনাকে যদি দলের বড় দায়িত্বের জন্য মহাসচিব যেই পোস্টার কথা যদি চিন্তা করছি, সেটা যদি স্থানীয় সরকার মন্ত্রণালয় দেয়, তাহলে এই রিপ্লেসমেন্ট হিসাবে এনি বেস্ট চয়েস ছিল। পত্রিকাগুলো স্পেকুলেশন থেকে এটা বলেছে, কিন্তু পরবর্তীতে এখানে রাষ্ট্রপতি কে হবেন এই জায়গায় বেস্ট ছিল, প্রতিদ্বন্দ্বী ছিল আপনার মঈন খান। তো মঈন খান যেহেতু রাষ্ট্রপতি হতে পারেন নাই, ওনার ডেডিকেশন আছে দলের জন্য, দীর্ঘদিনের পুরনো নেতা, তো ওনাকে কোথায় দেবে? হয়তো ওনার চয়েসে ওনাকে ওইখানে দিয়েছে। তো এই কারণে হয় না, এটাকে আমি খুব বড় ইস্যু মনে করি না। যে কারণ হচ্ছে যে আমি আবারও বলবো, আমি মন্ত্রিসভা পরিচালনা করব, আমার কাকে দিয়ে কোন কাজটা ভালো হবে সেটা আমি ভালো জানবো। সেই জায়গায় এটা পূর্ণ অধিকার রয়ে গেছে প্রধানমন্ত্রীর, উনি কাকে কোথায় দেবেন, এবং কারণ ওনার টিমটাই চলতে হবে। ওনার টিম ভালো হলে ওনার ভালো হবে, ওনার টিম খারাপ করলে ওনার বদনাম হবে। আর আমার ভাই হেলাল যে কথাটা বলছিলেন যে টেকনোক্রেটরা কি শুধু সব জায়গায় মানে খুব জরুরি কিনা, আমি টেকনোক্রেট দেখেন, আমি শুরুতে বলছি 10% রেখেছে। 10% কেন রেখেছে? জরুরি মুহূর্তে এই ধরনের খুবই বিষয়বস্তু নির্ভর যে লোকগুলো দরকার, তাদেরকে রিপ্লেস করার জন্য দিয়েছে। আর আমি তার সাথে দ্বিমত করি না যে অন্য অন্য মিনিস্ট্রিগুলা যেগুলো, সেগুলো মন্ত্রণালয়গুলো চালানোর জন্য নেতৃত্ব গুণ থাকলে হলো। আমরা আমাদের সংবাদপত্র দিয়ে আমি উদাহরণ দিতে পারি, আমাদের প্রত্যেক এডিটরগুলো মনে করেন, এডিটরগুলো কি ভালো লিখতে পারে? আমি এখানে নাম উচ্চারণ করতে চাচ্ছি না, আমাদের বহু প্রথিত যশার এডিটর আছে, তারা ভালো লিখতেও পারে না, কিন্তু তার মানে কি উনি কি এডিটর হিসেবে খারাপ? না, ওনার যে লিডারশিপ কোয়ালিটি আছে, উনি জানেন যে কাকে কোথায় দিলে কে তার নিউজ এডিটর হবে, কে তার চিফ রিপোর্টার হবে, সেটা সে চালাতে পারে। এবং কোন জিনিসটা হার্মফুল হবে রাষ্ট্রের জন্য, কোনটা রাষ্ট্রের ভালো হবে, এই যে গেট কিপারের যে দায়িত্ব উনি পালন করছেন, লিডারশিপ, এটাকে বলি আমরা এডিটোরিয়াল জাজমেন্ট দেওয়ার। এই জাজমেন্ট দেওয়ার ক্ষমতা আছে কিনা ওই লোকটার, সেগুলোর উপর নির্ভর করে। ইট ডাজ নট মিন দ্যাট উনি ভালো রিপোর্টার হতে হবে। হ্যাঁ, সেই একই স্টাইলে ওনার সাথে আমি দ্বিমত করি না। আমি আপনার কাছে আসবো। আমি আবার একটু যাচ্ছি সংসদ সদস্য আজিজুল বারী হেলাল সাহেবের কাছে। আনিসের কথার পরিপ্রেক্ষিতে আমি আপনাকে বলছি,
ধরেন আপনি মন্ত্রণালয় বদল কোনো ব্যাপার না, কিন্তু আপনি চট করে অল্প সময়ের মধ্যে যেটা বুঝলাম, এলজিআইডির মিনিস্টার যখন রাষ্ট্রপতি হয়ে যাচ্ছেন গেলেন, তখন ওখানে স্বরাষ্ট্রমন্ত্রীকে দিবে, ওটা কিন্তু বড় পরিধি, সেটা তার জন্য ডিমোশন নয়, বড় পরিধি। অবশ্যই। আবার এনিকে নিয়ে যাবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, সেই সমস্ত অবস্থার মধ্যে চট করে আবার মঈন সাহেবকে আমরা এলজিআইডি মন্ত্রী বানালাম। হঠাৎ চলে মানে এই যে এই পরিবর্তন খুব দ্রুত, কিন্তু আমার কথা হচ্ছে যে একটা রাজনৈতিক প্রজ্ঞা থাকলে এইটা কি এত দূর একটু চিন্তা করা যায় না? এরকম ঘটনা না ঘটে তো চিন্তা করা যাইতো, যেহেতু রাষ্ট্রপতি হতে যাচ্ছে, বিষয়টা একটু হয়ে গেল না, মনে হয় যে একটু আপনার সিদ্ধান্ত